স্বাগতম প্রেমানুভূতিতে। এখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন আর জীবনের না বলা কিছু কথা। যদি গল্প ভালোবাসেন তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের গল্প। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি, হ্যায় বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। আহিলের ইস্পাত কঠিন চোখের দিকে তাকিয়ে নাওমি নির্বাক হয়ে বসে রইল। কি বলবে খুঁজে পাচ্ছে না সে। আহিল জানালার দিকে ফিরে আবার বলল, তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি নিজেকে ব্যস্ত রাখতে মাঝে মাঝে যেতাম, চেষ্টা করতাম মাইন্ডকে ওদিকে ঘুরিয়ে রাখতে। তুমি চলে যাওয়ার পর আমার এই ঘরটা যখন মরুভূমি হয়ে গেল, তখন একলা ঘরে ওই শূন্যতা আমি সহ্য করতে পারতাম না নওমি। নিজেকে পাগল হওয়া থেকে বাঁচাতে, তোমার স্মৃতিগুলো থেকে সাময়িক মুক্তি পেতে আমি আবার ওই বিপজ্জনক দুনিয়াটায় পা বাড়াতাম। খুব জটিল কোনো মার্ডার কেসের সাইকোলজিক্যাল অ্যানালিসিস বা ড্রাগ র্যাকেটের পেছনের মাস্টারমাইন্ডকে ধরার জন্য যখন মাথা খাটাতাম, তখন কয়েক ঘন্টার জন্য হলেও তোমার চলে যাওয়ার কষ্টটা মাথা থেকে দূরে থাকতো। আহিলের গলায় একটা চাপ হাহাকার স্পষ্ট ফুটে উঠল। জানালার ওপাশে থাকা নিশ্চিদ্র অন্ধকারের দিকে তাকিয়ে ও আবার একটা দীর্ঘশ্বাস ফেলল। অনেকে ভাবতো ডক্টর আহিল বড্ড কাজের পাগল, দিনরাত শুধু হসপিটাল আর পেশেন্ট নিয়ে থাকে। কিন্তু কেউ জানতো না এই চাদর ঢাকা সাধারণ ডাক্তারটার ভেতরে একটা ছটফটে মানুষ লুকিয়ে আছে, যে প্রতি রাতে অপরাধীদের ডায়েরি ঘেটে নিজের ভেতরের ক্ষতটাকে ভুলে থাকার চেষ্টা করে। আজ প্রকৃতি বুঝে আবার আমার সেই পুরনো পরিচয়টাকে আবার জোর করে টেনে বের করলো। আহিলের এই কথাগুলোই কি ছিল জানে না নাওমি, কিন্তু এই প্রথমবার ভেতর থেকে মনে হলো আহিল বোধহয় ওর চেয়ে বেশি কষ্ট পেয়েছে। ও ধীরে ধীরে বিছানা থেকে নেমে আহিলের পিছনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা না বলে ও দুই হাত দিয়ে পেছন থেকে আহিলকে জড়িয়ে ধরলো, নিজের মুখটা চেপে ধরলো ওর চওড়া পিঠে। হুট করেই নাওমি এই আকস্মিক আলিঙ্গনে আহিল কিছুটা চমকে উঠল। ওর শরীরের সমস্ত শক্ত হয়ে থাকা পেশিগুলো এক পলকে শিথিল হয়ে এলো। ওর মধ্যে শোনা গেল ফুপানোর আওয়াজ। আই এম সরি আহিল, আমি আপনাকে কত ভুল বুঝেছি, কত কথা শুনিয়েছি। হুট করে এমনভাবে পেছন থেকে নাওমি জড়িয়ে ধরে কাঁদায় ভরকে গেল আহিল। পরক্ষণেই আলতো হেসে পেছনে ফিরল সে। নাওমির গালে হাত দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বলল, পাগলি একটা, কাঁদছো কেন? এই যে একটু আগে বাঘিনীর মতো গর্জন করছিলে, সেই তেজটা হুট করে কোথায় গেল? হুম? ইয়ার কি করবেন না একদম, আমি সিরিয়াসলি সরি বলছি। আহিল কিছুটা ঝুঁকে গেল, সেভাবেই বলল, আমি কি আপনার সরি চেয়েছি? কিসের জন্য সরি বলছেন? নাওমি এবার চোখ তুলে তাকালো, মলিন মুখে বলল, 3 বছর আগে যদি না বুঝে কিছু না জিজ্ঞেস করে চলে যেতাম, তাহলে আমাদের জীবনটা অন্যরকম হতো, তাই না? ভুলটা বোধ হয় আমারই বেশি ছিল।
আপনি এত চেষ্টা করার পরও আমি মানিয়ে নিতে পারছি না যেন। আপনার খারাপ লাগে আমি বুঝতে পারি। আদনানকে হারিয়ে যাওয়ার পরও আমি হুঁশ জ্ঞান খুইয়ে আপনাকে বলেছি আপনি আমাদের ফিরিয়ে এনেছেন বলে এমন হয়েছে। কতটা পাষাণ আমি। আর আপনি কি না আমার জন্য আদনানকে খুঁজে এনেছেন। তার জন্য সরি শব্দটা অনেক ছোট, কিন্তু আমার যে আর বলার মতো কিছুই নেই। আহিল ওর চোখের পানি মুছে দিয়ে এতগুলো বছর পর প্রথমবারের মতো নামের কপালে নিজের ঠোঁট দুটো ছোঁয়ালো। তারপর খুব আদুরে গলায় বলল, ধুর, ভুল দুজনেরই ছিল। তুমি তো ফিরে এসেছো, এবার দুজনেই তো চেষ্টা করছি সব আগের মতো করার। এসব নিয়ে মন খারাপ করবে না একদম। আর আমি তোমার জন্য আদনানকে ফিরিয়ে এনেছি, কে বলেছে? আদনান আমারও ছেলে, আমার জন্য আমি ফিরিয়ে এনেছি। তোমার সরি আমার লাগবে না, আমাকে অন্য কিছু দিও। নামি অবুঝের মতো বোকা কণ্ঠে বলল, আমার কাছে কিছু নেই, কি দিব আমি? নামির গালে হাত রেখে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে আহিল বলল, কে বললো তোমার কাছে কিছু নেই? 3 বছর আগে তুমি যখন আমার উপর অভিমান করে চলে গিয়েছিলে, তখন তুমি শুধু নিজে যাওনি, আমার হাসি খুশি চঞ্চল রূপটা, আমার বেঁচে থাকার ইচ্ছেটা, আমার পুরো পৃথিবীটাই সাথে করে নিয়ে গিয়েছিলে। আহিল একটু থামলো। ওর আঙুলগুলো নামির গাল বেয়ে নামা অশ্রুগুলো যত্ন করে মুছে দিয়ে আবার বলল, আমাকে তোমার ওই ছোট্ট সরিটা দিতে হবে না, তার বদলে আমি আরো বেশি কিছু চাই। কি? ভালোবাসা, বিশ্বাস। আমাকে শুধু তোমার ওই হারানো ভালোবাসা আর বিশ্বাসটুকু ফিরিয়ে দাও। আমাকে তোমার হাতটা শক্ত করে ধরার অধিকারটুকু দাও, যাতে আগামী দিনে কোনো ঝড় এলেও তুমি আমার বুক থেকে ছিটকে না যাও। আর কিচ্ছু চাই না আমার, শুধু তুমি আর আদনান আমার এই শূন্য খাঁচায় আজীবন থেকে যাও। পারবে না এটুকু দিতে? নামি আর নিজেকে সামলাতে পারল না। আহিলের কপাল থেকে নিজের কপালটা সরিয়ে ও দু হাতে আহিলের গলা জড়িয়ে ধরে ওর চওড়া বুকে মুখ লুকালো। এতক্ষণে চাপা কান্নাটা এবার বাঁধ ভাঙার বন্যার মতো বেরিয়ে এলো ওর। আহিল আহিল একটু হেসে একটা গভীর তৃপ্তির শ্বাস ফেলে নামিকে নিজের বাহু ডোরে শক্ত করে বেঁধে নিল। এক হাত ওর পিঠের ওপর আর অন্য হাতটা নামির রেশমি চুলে ডুবিয়ে দিয়ে ওকে নিজের বুকের সাথে আরও মিশিয়ে ধরল। 3টা বছর এই বুকটা কতটা শূন্য ছিল তা আজ নামির এই কান্না মিশ্রিত আলিঙ্গনটার কারণেই সবচেয়ে ভালো টের পাচ্ছে। নামি ওভাবেই উত্তর দিল অস্পষ্ট স্বরে, দিতে পারবো, অবশ্যই পারবো। আহিল হাসলো আলতো করে নামির চুলের ভাঁজে চুমু খেয়ে ফিসফিস করে বলল, কেঁদো না নৌমি, তোমার এই কান্না যে আমার বুকটা ঝাঁঝরা করে দেয়। আমি তো তোমাকে কাঁদতে দেখার জন্য এই কথাগুলো বলিনি। নামি আহিলের বুকে মাথা গুজে ভাঙা গলায় বলল, আমি আর কোথাও যাব না আহিল, আর কখনো আপনাকে একা ফেলে যাব না। আপনি যেতে বললেও যাব না। এইটুকু অধিকার আমি আপনাকে আজীবন দিয়ে রাখলাম। নামির মুখে এমন স্বীকারোক্তি শুনে মন প্রাণ জুড়িয়ে গেল আহিলের। সে হাসলো, শুধু কিছুই বলল না। এভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। নামির কান্নার তো কমে আসলে আহিল ওর কানের কাছে মুখ নিয়ে বলল, হয়েছে কাদা, এই বুকটা তো তোমারই নামে সিল মেরে দেওয়া আছে। নামি কিছু বলল না। আহিল ওকে বুক থেকে তুলে কপালে উষ্ণ ভালোবাসার পরশ দিয়ে বলল, আহিল থাকতে নওমি আর আদনানের গায়ে একটা আঁচল লাগার সুযোগ নেই। নিজের জানটার ক্ষতি আমি কিভাবে করব বলো? এই জানটা তো এখন শুধু আমার একার নয়, এটা তো অন্য কারো কাছে বন্ধক রাখা, তাই না? নামি লাজুক হেসে মাথা নুইয়ে ফেলল। আহিল ওর লাজে রক্তিম চেহারা দেখে হেসে ফেলল। খেয়েছো? সারাদিন তো কিছু খাওনি, চলো খেয়ে ঘুমাবে। নামি মাথা নেড়ে সাই দিল। পরক্ষণে আবার জিজ্ঞেস করলো, এবার তো বলুন, আদনানকে কোথায় পেয়েছেন? কি হয়েছিল ওর? আচমকাই আহিলের চোয়াল শক্ত হয়ে এলো। সেটা কালকে জানাবো। এত কিছু এই ছোট মাথায় নেওয়ার কোনো দরকার নেই, চলো খেয়ে আসি। নামি আর কথা বাড়ালো না। আহিল যেহেতু আশ্বস্ত করেছে, নিশ্চয়ই সেহেতু ও চুপ থাকার শ্রেয় মনে করলো। ওরা খেতে গেল। খাওয়ার মাঝে আহিলের চাচি বলল, আমাদের সন্ধ্যায় বেরিয়ে যেতে দিলে ভালো হতো আপা। এই রাত যেতে অনেক
বেগ পোহাতে হবে। কেন চাচি, আজ কেন যাবেন? আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার চাচার নাকি কি কাজ পড়েছে। আহিল খেতে খেতেই বলল, আজকে থাকবেন চাচি, কেউ কোথাও যাবেন না, আগামীকাল কাজ আছে। কি কাজ? সকলের কৌতূহলী দৃষ্টি আহিলের উপর। আহিল নির্বিকার জবাব দিল। সেটা কালকেই বলবো, কিন্তু আপনারা আজ থাকছেন। আহিলের কথা আর কেউ ফেলল না। পরের দিন সকালে সকলে জড়ো হয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহল, শুধুমাত্র দুজন মানুষ বাদে। এক আহিল, যার মধ্যে ভাবসাব নির্বিকার, অন্যদিকে আহিলের চাচা, যার মতিগতি ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু খুব অস্থির তিনি। বারবার এক কথায় আওড়াচ্ছেন। আইল বাবা, সকাল তো হয়ে গেল, এবার আমাদের যেতে দাও। শহরের ওদিকের ব্যবসাটা তো আমাকেই দেখতে হয়, অনেক জরুরি কাজ আটকে আছে। আহিল সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে হাসলো। ব্যবসার কাজ তো আজীবনই থাকবে মেজো চাচা, কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল। একটু পরেই আমাদের বাড়িতে কয়েকজন বিশেষ অতিথি আসছেন। ওনারা এলে সবার সামনে একটা জরুরি হিসেব নিকেশ চোকানো যাবে, তাই ভাবলাম পরিবারের বড় সদস্য হিসেবে আপনার থাকাটা বড্ড প্রয়োজন। কি আছে আজকে? কিসের হিসেব নিকেশ? আহিল এবার নিজের ফর্মে ফিরল। দুই হাত বুকে বেঁধে সরাসরি ওর মেজো চাচার দিকে তাক তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, কেন করলেন চাচা এমন? আপনার সাথে তো কোনো কালেই আমার শত্রুতা ছিল বলে আমার মনে পড়ে না। বাড়ির সবাই যেন আকাশ থেকে পড়ল। কিসের কথা বলছে? কিসের শত্রুতা? আহিলের মেজো চাচা উঠে দাঁড়িয়ে বলল, কি বলছো কি? হ্যাঁ, কিসের শত্রুতা? কি করেছি আমি? বুঝতে পারছেন না? আহিলের নির্বিকার জবাবে এবার মুখ খুলল ওর মেজো চাচি। কি হয়েছিল আহিল? কিসের কথা বলছো তুমি? পরিষ্কার করে বলো। আহিল এবার বাড়ির সবাইকে এক পলক তাকালো। সবার চোখের মুখে উপচে পড়া বিস্ময়। সে অত্যন্ত শান্ত গলায় বলল, কাল থেকে তো সবাই আদনানের নিখোঁজ হওয়ার কথা জিজ্ঞেস করে করে মুখে ফেনা তুলে ফেলেছ। তো শোনো, কে করেছে এই কাজ? আহিলের এই নাটকীয়তাই সবার শোনার অপেক্ষায় করছে। আদনানকে কিডন্যাপ করিয়েছে মেজো চাচা। আহিলের এই একটা মাত্র বাক্য পুরো ড্রয়িং রুমে নীরবতা নেমে এলো। সবাই একদম পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। কয়েক সেকেন্ড কারো মুখ থেকে একটা শব্দ বের হলো না। নীরবতা ভেঙে মেজো চাচি প্রথম চিৎকার করে উঠলেন। এসব কি কথা বলছো তুমি আহিল? তোমার মেজো চাচা আদনানকে কিডন্যাপ করিয়েছে মানে? ওনার নিজের ভাইয়ের নাতি হয় ও। তোমার মাথা ঠিক আছে তো? আহিল ঠান্ডা স্বরে বলল, আপন নাতি তো নয়। এই কথা যেন বিষ ঢেলে দিল। আহিলের চাচি উঠে দাঁড়িয়ে বলল, কি বলতে চাইছো তুমি? উনি তোমাদের আপনের চেয়েও কম দেখেছে কখনো? মেজো চাচা যেন সুযোগ পেয়ে মুখ খুলল। মিথ্যে, সম্পূর্ণ বানোয়াট কথা। নিজের চাচার উপর এমন নোংরা অপরাধ দিতে তোমার একটুও বাধ্য না আহির? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, মুখ দিয়ে বললেই হলো। প্রমাণ ছাড়া ডক্টর আজলান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরো জীবনের ব্যাপার। আহিলের মা আহিলের পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি বলিস এইসব আহিল? তোর মেজো চাচা কেন এমন করবে? মা প্লিজ, তোমরা জানো আমি কারণ আর প্রমাণ ছাড়া কিছু করি না বা বলি না। ঘরের এক কোণে নীরব হয়ে দাঁড়িয়ে আছে নাওমি। কিছুই যে তার মাথায় ঢুকছে না। এতদিন সে ভেবেছে যে কল দিয়েছে সে আদনানকে নিয়ে কিছু, কিন্তু আহিল বলছে তার চাচা। তাহলে কি সেই লোক? হিসাব মিলছে না। আর চাচা কেন তাদের টার্গেট করবে? কিসের স্বার্থ? আগে তো ওর চাচা ওকে খুব স্নেহ করত। এসব ভাবতে ভাবতে আহিল বলল, শান্ত হয়ে বসেন, আমি সব প্রমাণ এক এক করে আপনাদের দেখাবো। আশা করছি প্রমাণ দেখে দ্বিমত করার কিছু থাকবে না। কিন্তু চাচার এই কাজের পেছনে কি কারণ সেটা না জেনে আমি আজকে ছাড়ছি না। প্রমাণ ছাড়া ডক্টর আজলান কোনো প্রেসক্রিপশনও লেখে না, আর এটা তো আমার কলিজার টুকরো জীবনের ব্যাপার। ড্রয়িং রুমে বিরাজ করছে নিস্তব্ধতা। সকলে উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে আহিলের পানে, যে এখন সম্পূর্ণ নির্বিকার।
সে তার মেজ চাচার অর্থাৎ মনিব আহমেদ এর দিকে একভাবে তাকিয়ে থাকলে তিনি নিজেকে সামলে আহিলকে গলা উঁচিয়ে বলল, এসব মিথ্যা বানাচ্ছিস কেন? কি হয়েছে কি? আমার সাথে তোর কিসের শত্রুতা? এক্স্যাক্টলি, আমিও এটাই বলছি। আপনার সাথে আমার কিসের শত্রুতা যে আপনি আদনানকে কিডন্যাপ করা অবধি চলে গেলেন? নওমিকে হুমকি দিতে পিছপা হওনি। কি এমন দরকার তোমার যেটা ওদের সরিয়ে দিলেই পেতে? আহিলের মা বলে উঠল, কি বলছিস তুই? নৌমিনকে হুমকি দিয়েছে মানে? নওমি আমার কাছে ফিরে আসতে না চাওয়ার কারণ হলো মেজো চাচা ওকে প্রতিদিন হুমকির উপর রাখতো। সেদিন যদি আমি ওকে জোর করে নিয়ে না আসতাম, যদি পরে মানাবো বলে রেখে আসতাম, তাহলে হয়তো ও পরের দিনে আমার নাগালের বাইরে চলে যেত। নামি চমকিত চোখে তাকালো। আহিল কি করে জানে কি এই কথা? ও যে পরের দিন চলে যাওয়ার চিন্তা করেছিল এটা ওকে কে বলল? আহিল পুরোটা খুলে বলল সবাইকে। আহিলের চাচি এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি প্রমাণ আছে তোমার কাছে যে নমিকে যে হুমকি দিয়েছিল সেটা তোমার চাচা, কিংবা আদনানকে যে নিয়েছে সেটা তোমার চাচা? প্রমাণ? আহিল ঠোঁট বাঁকিয়ে হাসলো। ওর হাসিতে ছিল এক হিমশীতল ধূর্ততা। ও পকেট থেকে নিজের ফোনটা বের করে স্ক্রিনে কয়েকবার আঙুল ছোঁয়ালো। পরক্ষণে এই ড্রয়িং রুমে নিস্তব্ধতা ফালি ফালি করে একটা ভিডিও রেকর্ড বেজে উঠল। স্পিকারে ভেসে আসা কণ্ঠস্বরটি আর কারো নয়, খোদ মবিন আহমেদের। তোমাকে আমি মানা করছি তুমি আহিলের সাথে যোগাযোগ রাখবে না। ফিরা তো দূরে থাকুক, সেটা তোমার আর তোমার ছেলের জন্য ভালো হবে না। এরকম আরও কয়েকটা ভিডিও ক্লিপ যেখানে নামির সাথে বলা হচ্ছে যেন ওর ছেলে কোনো দাবি নিয়ে আহিলের সামনে না দাঁড়ায়, তাহলে ওর ছেলের জন্য খারাপ হবে। নামি অন্তত দৃঢ়তার সাথে কথা বললেও ওর কণ্ঠে যে অসহায়তা আছে সেটা আহিল ভালো করেই বুঝতে পারছিল। অডিও রেকর্ডিংয়ের এই প্রথম অংশটা বাজতেই ড্রয়িং রুমের সবার চোখ চড়ক গাছ হয়ে গেল। মবিন আহমেদের মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। এই রেকর্ডিং কোথায় পেয়েছে সে? নামি নিজের অজান্তেই দুই হাত দিয়ে মুখ চেপে ধরল। এই কণ্ঠস্বর, এই শীতল হুমকি ও গত 1 মাস ধরে ফোনে শুনে এসেছে। আহিলের মেজো চাচা আমতা আমতা করে বলল, এসব কি? হ্যাঁ, আমি কেন এগুলো বলবো? আহিলের মা বলল, এখানে তো তোমার গলায় শোনা যাচ্ছে। ভাবি, এসব এখন বানানো যায়? আমি কেন এসব করতে যাব? আপনিই বলেন। এসব বিশ্বাস করবেন না। আহিল, তোর কিসের শত্রুতা আমার সাথে? এটা তো আমার প্রশ্ন আপনাকে। ওর মেজো চাচাকে কিছু বলতে না দিয়ে আর একটা অডিও রেকর্ডিং অন করলো যেখানে একই গলা শোনা যাচ্ছে। কাজটা যেন নিখুঁত হয়। বাচ্চাটাকে কানাডিতে আটকে রাখো, ওকে ফিরিয়ে দেওয়া যাবে না। আজকে ওকে এখানে রেখে 2 দিন পর পরিস্থিতি শান্ত হলে তারপর পাচার করে দিবে। ওর মাকে তারপর দেখছি বারবার মানা করার পরও ছেলেকে নিয়ে হাজির হয়েছে। পুরো ড্রয়িং রুমে যেন এক পিনপতন নীরবতা নেমে এলো। মেজো চাচি ধপ করে সোফায় বসে পড়লেন। উনি যেন বিশ্বাস করতেই পারছেন না কি হচ্ছে এসব। আহিল ফোনটা লক করে পকেটে পুরল। আহিলের চোখ মুখ তখন এক ভয়ঙ্কর প্রলয়ে ইঙ্গিত দিচ্ছে। ও এক পা এগিয়ে আসলো, ক্রোধিত কণ্ঠে বলল, এখনো বলবেন বানানো অডিও মেজো চাচা, নাকি ভালোই ভালোই স্বীকার করবেন কেন এসব করেছেন? মেজো চাচা তেজ দেখিয়ে বলে উঠল, আমি কিছুই করিনি, সব মিথ্যে। আহিলের মাথায় ধপ করে আগুন ধরে গেল। সে নিজেকে শান্ত রাখতে পারল না। ও বিদ্যুৎ বেগে এক পা এগিয়ে গিয়ে মবিন আহমেদের শার্টের কলারটা এক হাতে খামচে ধরল। আচমকা আহিলের এই হিংস্র রূপ দেখে ড্রয়িং রুমের সবাই আটকে উঠল। আহিল দাঁতে দাঁত চেপে হাড়হিম করা কণ্ঠে বলল, মুখটা খুলুন মেজো চাচা। নিজের পাপে ফেঁসে গিয়েও কিসের এত তেজ দেখাচ্ছেন? হ্যাঁ, আমি চাইলে আপনার এই মিথ্যা বলা জিভটা 1 সেকেন্ডে টেনে ছিঁড়ে ফেলতে পারি। লকআপে গিয়ে টর্চার না পেতে চাইলে ভালোই ভালো নিজের মুখে স্বীকার করুন কেন করেছেন এসব।
বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরও আহিলের চাচা কিছুই স্বীকার করছে না দেখে আহিল ওনাকে একটা ঝটকা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর ড্রয়িং রুমে উপস্থিত সবার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল গলায় বলতে লাগলো, উনি নিজের মুখে বলবেন না, কারণ ওনার এই নোংরা সত্যটা শোনার মতো সাহস এই বাড়ির কারণেই। তাহলে আমি সবার সামনে ওনার কুৎসিত মুখোশটা খুলে দিচ্ছি। 3 বছর আগে নওমি যখন চলে যায়, তার 1.5 বছর পরই তো আব্বু মারা যান। আব্বু মারা যাওয়ার আগে আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। নওমি পাশে নেই, সংসারটা ভেঙে চুরমার। সব মিলিয়ে আমি তখন চরম মানসিক হতাশায় ভুগছিলাম। একদিন এই ড্রয়িং রুমেই মেজো চাচার সামনে আমি আক্ষেপ করে বলেছিলাম, এত সম্পত্তি দিয়ে আমি একলা মানুষ কি করব? মেজো চাচার ছেলে মেয়ে অর্থাৎ আদিল আনায়াকে না হয় দিয়ে দেব। ব্যাস, আমার ওই একটা কথাই ওনার মনের ভেতরে লোভের এক বিশাল পাহাড় তৈরি করে দিল। সবাই অবিশ্বাস্য চোখে মবিনের দিকে তাকালো। আহিল আবারও বলল, মেজো চাচা মনে মনে ধরে নিয়েছিল এই অডেল সম্পত্তি এখন ওনার ছেলে মেয়েরাই পাচ্ছে, কিন্তু ওনার সেই গুড়ে বালি পড়লো তখন, যখন ওনারা জানতে পারলেন নওমি একা নেই, আমার একটা ছেলেও আছে। ওনার মনে কুৎসিত ভয় ঢুকে গেল। আদনান আর নওমি যদি আমার জীবনে ফিরে আসে, তবে এই বিশাল সম্পত্তি এক আনাও উনি পাবেন না। আর সেই লোভের বশেই ও গত 1 মাস ধরে নওমিকে অনবরত হুমকি দিয়ে গেছে, যাতে ও ভয়ে আমার কাছে না ফেরে। আর শেষমেশ যখন নওমি আদনানকে নিয়ে আমার কাছে চলেও এলো, তখন নিজের লোভ চরিতার্থ করতে মেজো চাচা আমার নিষ্পাপ বাচ্চাটাকে ট্যানারিতে আটকে রেখে পাচারকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করতেও দ্বিধা করলেন না। সকলে যেন কথা বলতে ভুলে গেছে। এক একটা কথা তীরের মতো বিচ্ছে। আহিলের চাচি মবিন সাহেবের সামনে গিয়ে অনুভূতি শূন্য হয়ে দাঁড়ালো। আপনি সত্যি এমন করেছেন? আহিল এসব কি বলছে? মবিনের হাত পা কাঁপছিল। নিজের স্ত্রীর এই পাথরের মতো শান্ত আর তীক্ষ্ণ প্রশ্নের উত্তর ওনার জিভ যেন একদম আড়ষ্ট হয়ে গেল। উনি মাথা নিচু করে রইলেন। চোখ মেলানোর সাহসটুকুও ওনার অবশিষ্ট ছিল না। আহিলের চাচি ওনার এই নীরবতা দেখেই উত্তর পেয়ে গেলেন। ওনার দীর্ঘদিনের চেনা স্বামী যে এতটা কুৎসিত মানসিকতার মানুষ হতে পারেন, তা ওনার কল্পনাতেও ছিল না। আহিল সামনে এসে বলল, উনি কি বলবে চাচি? সেদিন যখন আদনানের জন্য আমরা দিশেহারা, তখন উনি নাটক করছিলেন আহাজারির। আমি আদনানকে খুঁজতে বের হওয়ার সময় ওনার কথা শুনতে পেয়ে যাই। না হয় আদনানকে খোঁজা এত সহজ হতো না আমার জন্য। কি কথা? আহিল বলতে শুরু করলো। কাল যখন আদনান নিখোঁজ হলো আর আমরা সবাই পুরো বাড়ি মাথায় তুলেছিলাম, তখন এই মানুষটা সোফায় বসে আমাদের সান্ত্বনা দিচ্ছিলেন আর ভেতরে ভেতরে আদনানকে চিরতরে সরিয়ে দেওয়ার আনন্দে ভাসছিলেন। আমি যখন পাগলের মতো আদনানকে খুঁজতে বাড়ি থেকে বের হচ্ছিলাম, ঠিক তখনই সদর দরজার পাশের করিডোরে ওনাকে ফিস ফিস করে ফোনে কথা বলতে শুনি। মবিন আহমেদ এবার চমকে উঠে চোখ বড় বড় করে তাকালেন। ওনার সেই চোরের মতো চাহনি উপেক্ষা করে আহিল বলতে লাগলো। উনি তখন ফোনে ওনার ভাড়াটের লোকগুলোকে বলছিলেন, বাচ্চাটাকে ভালো করে বেঁধে রাখো, মুখ যেন একদম বন্ধ থাকে। আর শোনো, কাজ শেষ না হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। আর ওই নম্বর ওপেন করে ওকে একটা মেসেজ করে দাও। যদিও ও ছেলের শোকে পাগল হয়ে আছে। ঠিক উনি এই কথাগুলো বলেই তাড়াহুড়ো করে কলটা কেটে দেন। নিজেই বললেন। উনি ফোন কাটতেই আমি ছুটে গিয়েছিলাম আবার রুমে। নওমির ফোন নিয়ে দ্রুত দেখলাম মেসেজ এসেছে, কিন্তু চাচা ভেবেছিল নওমি তো অজ্ঞান, এইভাবে ফোন অফ করতে বলেননি, আর এই সুযোগটাই আমি নিয়েছিলাম। আহিল এক নাগারে বলে একটু থামলো। মেজো চাচা ভেবেছিলেন নওমি অজ্ঞান, তাই ফোনটা কেউ চেক করবেন না এবং ওনার ওই গোপন নাম্বারটার হদিসও কেউ পাবে না। সেজন্য উনি ওনার লোকজনকে ফোনটা পুরোপুরি বন্ধ করতে বলেননি। আর ওনার ওই অতি চালাকিতেই ওনার জন্য কাল হয়ে দাঁড়ালো। আমি নওমির ফোন থেকে ওই নাম্বারটা নিয়ে সাথে সাথে ট্র্যাক করতে পাঠিয়ে দিই। আইটি টিম ওই সচল নাম্বারটার লাস্ট টাওয়ার লোকেশন ট্র্যাক করতেই খুব সহজে আমি খোঁজ পেয়ে গেলাম। এবার বলুন চাচি, আপনার স্বামী ওই পৈশাচিক রূপ জানার পর আর কোনো প্রমাণের প্রয়োজন আছে কি? চাইলে আমার কাছে কল রেকর্ডগুলো আছে। আহিলের চাচি মবিন আহমেদের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। ওনার চোখের ভেতরে এসব শূন্যতা এবার এক তীব্র ঘৃণার আর ধিক্কারের রূপ নিল। উনি আর এক মুহূর্ত নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। তীব্র আক্রোশে মবিন আহমেদের সামনে এগিয়ে গিয়ে সজোরে এক চর বসিয়ে দিলেন ওনার গালে। ধিক্কার জানাই আপনাকে। টাকার লোভে আপনি অতটা অন্ধ হয়ে গেলেন যে নিজের ভাইয়ের রক্তের সাথে একটা 2 বছরের নিষ্পাপ বাচ্চার সাথে এই নোংরা খেলাটা খেলতে পারলেন। মবিন কিছু বলার সুযোগই পেল না। আহিল বলল,
এমন কেন করছেন মেজো চাচা? আপনি সম্পত্তি চাইলে আমাকে বলতেন, আমি খুশি মনে দিয়ে দিতাম। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, আমি যাই করি তা দিয়ে আমি আমার ছেলের জন্য আমার ধন সম্পদ করতে পারবো। আর তার জন্য আমার বাপদাদার সম্পত্তির দরকার নেই। আপনি বললেই আমি দিয়ে দিতাম, কিন্তু এই নোংরা পথটা বেছে না নিলে কি হতো না? এর মধ্যে ওদের রুম থেকে বেরিয়ে এলো আদনান। এতক্ষণ রুমের ভেতর খেললেও বাইরে সকলের আওয়াজ শুনে সে বাইরে এলো। সোজা মবিনকে বসে থাকতে দেখে সে ছুটে গেল। কালকে তাকে নিয়ে পুরো এলাকা ঘুরেছে সে তো। দাদু ভাই, দুই হাত বাড়িয়ে মবিনের দিকে এগিয়ে গেল আদনান, কিন্তু মাঝপথে থামিয়ে দিল নাওমি। ওকে টেনে কোলে তুলে নিল। আদনান মুখে আঙুল দিয়ে একবার মায়ের দিকে আর একবার আহিলের দিকে, মেজো চাচার দিকেও তাকাচ্ছে। ওর ছোট মাথায় কালকের ভয়ঙ্কর ঘটনাটা ভুলে বসেছে, কিন্তু এইটুকু মনে আছে এই দাদু ভাইয়ের সাথেই তো কাল সে খেলছিল। মা বলেছিল খেলতে, ওকে চকলেটও দিয়েছিল। তাহলে আজকে যেতে দিল না কেন? মা, নামি ওর ডাকে সাড়া দিয়ে বলল, বলো আপু, দাদু ভাই খেলবো। পরে খেলিও। তোমাকে বললাম না রুমে খেলতে, এখানে পরে খেলবে, কেমন? বাধ্য ছেলের মতো মাথা নাড়ল আদনান। আচ্ছা। এবার অদূরে আহিলকে দেখে ডেকে উঠল আদনান। নাওমি চমকে তাকালো ওর ডাকে। ও বাবা ডাকছে। আহিলের দিকে তাকিয়ে দেখলো সে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো শুধু। আহিল হিংস্রতা ভুলে ধীর পায়ে এগিয়ে এসে নাওমির কোল থেকে আদনানকে নিয়ে নিজের শক্ত ও নিরাপদ বুকে জড়িয়ে নিল। আদনান খিলখিল করে হেসে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল ওর কপালে একটা গভীর চুমু খেয়ে বলল, হ্যাঁ বাবা, আমরা পরে খেলবো। এখন তুমি মায়ের সাথে ভেতরে যাও তো সোনা। আদনান মাথা নাড়ল। নাওমিওকে নিয়ে রুমে যেতেই আহিল আবার আগের রূপে ফিরে আসলো। তখনই ওর ফোনে একটা কল এলো। সে রিসিভ করে শুধু বলল, ভেতরে আমার বাড়িতে চলে আসুন। বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে ড্রয়িং রুমে প্রবেশ করলেন 4 জন লোক। ওনাদের পরনে সিভিল ড্রেস থাকলেও প্রত্যেকের চোখে মুখে বোঝা যাচ্ছে পেশাদারি কঠোরতা। ওনাদের মধ্যে যিনি টিমের দায়িত্বে ছিলেন তিনি সোজা আহিলের সামনে এসে দাঁড়ালেন। আহিল ওনাকে দেখে হালকা মাথা ঝাঁকিয়ে মবিন আহমেদের দিকে ইশারা করে শান্ত গলায় বলল,